আমার নাম সুখেন্দু। আমার বাড়ি কলকাতার কলেজ স্ট্রিট থেকে আরও মাইল 5 যেতে হবে। আমি একজন ভ্রমণ বিলাসী। চারিদিকে বেড়াতে আমার খুব ভালো লাগে। নদী বা সমুদ্রের অতটা নয়, পাহাড়ের আকর্ষণটা একটু বেশি। 2-4 বছর ছাড়া ছাড়া আমি বেরিয়ে পড়ি। এই মাঝখানের সময়টা টাকা জমায়, পাহাড়ে বেড়াবার টাকা। আমি একটি সরকারি অফিসে চাকরি করি। একদিন আমি একটা ডাক বাংলোর কথা ট্যুরিস্ট গাইড বুকেই জেনেছিলাম। অবশ্য সেখানে রাত কাটাবো না, বাংলোর মাইলখানেক দূরে একটা রাস্তা গিয়ে মিশেছে মানালি যাওয়ার রাস্তার সঙ্গে। আমি ওইখানেই যাব। যেই বাসটিতে যাব সেই বাসটি ওখানে রাত্রি 11:30টার নিচে আসে না। কিন্তু ওইখানে পায়ে হেঁটে বেড়াবার আনন্দটাই আলাদা। চারিদিকে ঘন গাছপালা, পশু পাখি, সুন্দর আবহাওয়া যেন চারিদিকটাকে মাতিয়ে রেখেছিল। এইসব দেখে আমারও মন আনন্দে আত্মহারা। কলকাতায় থাকলে সারাদিনের চাপ ও পরিশ্রম একটা বিরক্তির সৃষ্টি করে, কিন্তু এখানে এসে যেন সব 2 মিনিটে উধাও হয়ে গেল। যখন আমি ডাক বাংলোয় পৌঁছলাম তখন সূর্য প্রায় ডুবু। পাহাড়ে যখন সন্ধ্যা নামে তার রূপ আবার অন্যরকম। অন্ধকার ও চারিদিকের নির্জনতার মধ্যে যেন গা দিয়ে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। রাত প্রায় 8টার সময় আমি ডাক বাংলোয় গেলাম। সেখানে 1-2 ঘন্টা বিশ্রাম ও রাতের খাওয়াটার জন্যই এই ডাক বাংলোয় আশ্রয় নেওয়া, নইলে সারা রাত না খেয়েই থাকতে হতো। ডাক বাংলোয় ঢুকতেই দেখলাম চৌকিদার যেন ভীষণ বিপাকে পড়েছে। সে আমাকে বলল, এখানে তেমন একটা কেউ আসে না বাবু, তাই আপনাকে খেতে দেওয়ার মতো কিছুই নেই। আমি বললাম, তবুও কি আছে? পান। ওই চাল, কিছু ডাল আর আলু আছে। পান। আর 2টো ডিমও পড়ে আছে বাবু। আমি বললাম, আর কিছু দরকার নেই, ডিমের ঝোল ও ভাত দারুণ হবে। চৌকিদার ঘাড় নেড়ে চলে গেল। যাওয়ার সময় চৌকিদারকে আমি বললাম, খাবারের ব্যবস্থা হয়ে গেলে ডাকবে, আমি একটু বিশ্রাম নেব। পান। বাবু, ও বাবু, খাবার হয়ে গেছে, তাড়াতাড়ি খাবেন, চলুন। এটা বলে চৌকিদার বেরিয়ে চলে গেল। আমি ঘড়ির দিকে দেখলাম, প্রায় রাত্রি 10টা বাজতে যায়। সময় আর নেই, তাই বিছানা থেকে নেমে আমি টেবিলে বসে খাওয়া দাওয়া করে চৌকিদারকে তার বকশিস দিয়ে আমি বেরিয়ে পড়লাম। চৌকিদার যেন ইতস্তত বাতায় বলল, পান। সাবধানে যাবেন বাবু, আকাশের অবস্থা কিন্তু ভালো নেই, আর দেখে শুনে গাড়িতে চড়বেন। আমি একটু হেসে চৌকিদারকে আশ্বস্ত করে হাঁটতে শুরু করলাম। ঠান্ডাটা যেমন একটু জাঁকিয়ে পড়েছে। মোড়ের মাথায় যখন পৌঁছলাম তখন বাজে 10:40, আর বাস আসবে 11:30টার সময়। আরও 20 মিনিট কেটে গেল। মনে হচ্ছে তুষার আরও ঘন হয়ে পড়ছে। সামনের কিছু দেখাই যাচ্ছে না। সঙ্গে টর্চ আছে, তাই রক্ষে। কেটে গেল আরও 5-10 মিনিট। তারপর আমি দেখলাম তুষার ভেদ করে 2টো আলোর রেখা দেখা যাচ্ছে। হাত ঘড়িতে দেখলাম বাজছে 10:20। বাসটা 30 মিনিট আগেই চলে এলো। বাস আসতেই হাত তুললাম, আর সশব্দে ব্রেক কষে থেমে গেল বাস। বাসে উঠতেই দেখলাম প্রায় ফাঁকা বাস। ওই 2-4 জন আছে, তা আবার ঘুমোচ্ছে। বাসের মধ্যে একটা মিটমিটে আলো জ্বলছে, কিছুই প্রায় দেখা যায় না। আমি একটা জানলার দিক থেকে বসে পড়লাম। জানালাটা খুলতেই একটা ঠান্ডা বাতাস আমার কানের পাশ দিয়ে বয়ে গেল। গাড়ির ড্রাইভারের মাথায় মস্ত এক পাগড়ি মনে হলো, সেই যেন স্টিয়ারিংয়ে হাত রেখে ঢুলছে। এইসব অঞ্চলে খুব সাবধানে বাস চালাতে হয়, একটু অসাবধান হলে কয়েকশো ফুট গভীর খাদে গিয়ে পড়বে বাস। এইসব ভাবতে ভাবতে হঠাৎ কন্ডাক্টর আমার মুখের দিকে তাকালো। বুকের ভিতরটা ছিঁড়ে উঠল। আমি দেখলাম তার 2 চোখ কোঠরে ঢোকা, ফ্যাকাশে মুখ, ঠিক যেন মরার মুখ। আমি তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিলাম। এবার যাত্রীর দিকে তাকালাম। মনে হচ্ছে সবাই যেন আমার দিকেই তাকাচ্ছে। একটু একটু করে আতঙ্ক আমি গ্রাস করছিল। বাসের সব জানালা তখন বন্ধ, তবু যে ভিতরটা ঠান্ডা হিম। জোর করে জানালাটা খুলে বাইরের দিকে দেখলাম। আকাশ পরিষ্কার হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে তুষারপাত, আর ঝলমল করছে রূপলি থালার মতো মস্ত একটা চাঁদ। কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম বাসটা ওই বিমুখ রাস্তার মোড়তেই যাচ্ছে। আমার আবার ভয় হতে শুরু হলো। ভয়ে গলা দিয়ে কোনো আওয়াজও বের হচ্ছে না। সঙ্গে সঙ্গে আমি বাসের ড্রাইভারের দিকে দেখলাম। রক্ত শূন্য ফ্যাকাশে মুখ, ঢোকা 2 চোখ যেন বরফ শীতল বৃষ্টি, জীবন্ত মানুষের মুখ হয়। তারপর সবাই দুলতে লাগলো। দুলতেই যেন ঠিক করে এক অশরীরে হাসি হাসছে। আমার দুরন্ত গতিতে ছুটে চলেছে। ড্রাইভার স্টিয়ারিং ছেড়ে পিছন করে আমাকে দেখছে। আমার কন্ডাক্টর উঠে দাঁড়িয়ে আমার দিকে হাত বাড়াচ্ছে। টিকিট কাটবার সময় যেমন হাত বাড়াই তেমন, কিন্তু হাতটা এক অঙ্কালে যেন আমার গলার দিকে এগিয়ে আসছে। দরজার পাশে
একটা সিটে বসেছিলাম। এক ঝটকায় আমি দরজা খুলে ঝাঁপ মারলাম। একটুর জন্য গভীর খাদে না পড়ে নরম তুষারের বিছানায় গিয়ে পড়লাম। বড় মনেতেই শুনলাম পাঁচটার সব শব্দে আছড়ে পড়লো পাহাড়ের গভীর খাদে। তো আমি জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান যখন ফিরলো তখন আমি শ্বাস কাটালাম। ডাক্তারদের মুখে শুনলাম নাকি আমি পথের পাশে মরার মতো পড়েছিলাম। একদল পাহাড়ি ওই পথেই যাচ্ছিল, তারাই আমাকে তুলে নিয়ে এখানে দিয়ে গেছে। ডাক্তারদের প্রশ্নের জবাবে আমি সমস্ত ঘটনা খুলে বললাম, কিন্তু ডাক্তাররা ভাবলে আমার মাথায় চোট লাগার জন্য আমি ভুলভাল করছি। কিন্তু ওইখানের একজন পাহাড়ি কর্মী ওদের অবাক করে বলল, বাবুজি মিথ্যে কথা বলেনি। বেশ কয়েক বছর আগে একটা যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওখানে খাদে উল্টে যায়। ড্রাইভার কন্ডাক্টর সহ আরও বাসে যে কজন যাত্রী ছিল সবাই মারা গেছিল। চুরমার হয়ে গেছিল বাসটি। ড্রাইভারের দোষেই ওই দুর্ঘটনাটি ঘটেছিল বলে পুলিশের অনুমান। তারপর থেকে কখনো কখনো যে তারিখে ও যে সময়ে দুর্ঘটনাটি ঘটেছিল সেই তারিখেও সেই সময়ে নাকি ওই ভুতুড়ে বাসটিকে দেখা যায়। স্থানীয় লোকেরা জানে, তাই তারা ওই বাসটির ধারে কাছেও ঘেঁষে না। বাবুজি জানতেন না, তাই ওই বাসে উঠেছিলেন। নতুন মানুষ বাসের জন্য অপেক্ষা করলে ওই বাসটিকে দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম যে অন্য বাসটা? সে বলল, পান। আপনি খোঁজ নিয়ে দেখুন, ওটা ঠিক সময় ওই মোড়ে এসেছিল। ভুতুড়ে বাস আগে ও আসলটা পরে, 30 মিনিটের তফাৎ। খুব বেঁচে গেছেন বাবুজি, আপনার মতো বাইরের লোককেই তোলে, বোধহয় দলবাজি করার জন্য। আমার মনে পড়লো বেরোবার সময় চৌকিদার বলেছিল, সাবধানে যাবেন বাবু, দেখে শুনে গাড়িতে চড়ুন। তারপর কি যেন বলতে গিয়ে রয়ে গিয়েছিল। সমস্ত ঘটনা দিনের বেলা মনে করে দিনের আলোতেও সারা গায়ে কাটা দিয়েছিল আমার। সত্যি ভগবান আমাকে সেই দিন ভুতুড়ে বাসের খপ্পর থেকে বাঁচিয়েছিল।